সম্প্রতি শেখ হাসিনা তিনি সাজাপ্রাপ্ত, তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে ট্রাইব্যুনাল থেকে। সেখানে আমি দেখেছি অনেকেই শেখ হাসিনার এই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার সাথে তারেক রহমানের বক্তব্যের নিষেধাজ্ঞার তুলনা করতে যাচ্ছিলেন। আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার তাদেরকে বলছি, তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ আপনাদের এই দেশপ্রেম গণতন্ত্রকামী জনগণকে অনুপ্রেরণা জুগিয়েছে। 2014 সালের পর থেকে, অর্থাৎ 2015 সালের 7 জানুয়ারি থেকে শেখ হাসিনার পুরো শাসনামল তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি। আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আর এই জন্যই প্রশ্ন উঠেছে, তারেক রহমানের সেই ভাষণগুলোতে কি এমন ছিল? সম্প্রতি শেখ হাসিনা তিনি সাজাপ্রাপ্ত, তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে নিম্ন আদালত থেকে, বিচারিক আদালত থেকে বা ট্রাইব্যুনাল থেকে। এই যে ট্রাইব্যুনাল থেকে সাজা হওয়ার পরে তার বক্তব্য বিবৃতি প্রচার নিয়ে নানা মতের, নানা পক্ষের আলোচনা সমালোচনা বা দাবি দেওয়া এটি হচ্ছে। সেখানে আমি দেখেছি অনেকেই শেখ হাসিনার এই বক্তব্য প্রচারে বাধা বা নিষেধাজ্ঞার সাথে তারেক রহমানের বক্তব্যের নিষেধাজ্ঞার তুলনা করতে যাচ্ছিলেন। অনেকে দেখছি ভুল তথ্য দিচ্ছিলেন। তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, এই কারণে তার বক্তব্য প্রচার নিষিদ্ধ হয়েছিল, এটি অনেকেই বলার চেষ্টা করেন ঘুরিয়ে ফিরিয়ে। কেউ হয়তো জানেন না, কেউ হয়তো জেনে ভুল তথ্য প্রচার করছেন। তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ, কেন তার বক্তব্য বিবৃতি নিষিদ্ধ হয়েছিল এইটুকু আজকে আপনাকে জানতে হবে। নিশ্চয়ই মনে আছে, জিয়াউর রহমানের কবর উঠাই ফেলবে, জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের চর, এমন কথাগুলো তখন আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায় থেকে অনেক নেতারা বলতেন না, মন্ত্রী এমপিরা, সংসদ থেকে রাজপথ জনসভায়, মনে আছে নিশ্চয়ই। এবং জিয়াউর রহমান হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা। বাবার অবদান, বাবার ভূমিকা, বাবার কৃতিত্ব, ঐতিহাসিক দলিল হিসেবে যেগুলো আছে লিপিবদ্ধ, সেটি যদি কেউ অস্বীকার করে উল্টো একজনের বাবাকে পাকিস্তানের চর, রাজাকার এটা বলে, নিশ্চয়ই কোনো সন্তান সেটি সহ্য করবেন না। এরপরে হচ্ছে দলের প্রতিষ্ঠাতা তারেক রহমান, যেই দলের সদস্য, যেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, সেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। শুধু বাবা যে সেটি কিন্তু না, দলের প্রতিষ্ঠাতার অবদান, ইতিহাসের সত্যটা তুলে ধরার দায়িত্ব তো তার। যারা বিএনপি কিংবা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অনেকেরই গৌরবজনক কোনো অংশগ্রহণ ছিল না। 1-1.5 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা তখন 2014 সালে বক্তব্য দিয়ে তখন তথ্য উপাত্ত সহ জাতির সামনে উপস্থাপন করেছিলেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, একটি জাতির জন্ম। প্রথমে নিজের পক্ষে, এরপরে শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান ছাত্র জীবন থেকেই তিনি স্বাধীনতার স্বপ্ন লালন করতেন, সেটি জিয়াউর রহমান নিজে লিখে গিয়েছেন। একটি জাতির জন্ম শিরোনামে 1972 সালের দৈনিক বাংলা পত্রিকা সেটি প্রকাশ হয়েছিল। স্ক্রিনে দেখতে পাবেন যে শহীদ জিয়ার সেই যে 1972 সালে যে লেখাটি ছাপা হয়েছিল, এই অংশ এই স্ক্রিনে আপনাদেরকে দেখানো হচ্ছে। এছাড়াও বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বপর বইয়ের মইদুল হাসান বলেছেন, বদরুদ্দীন ওমর সাহেবের বক্তব্য থেকে বা তার লেখা থেকে আমরা জানতে পারলাম, তথ্য প্রমাণ সত্য দিয়ে বিচার বিশ্লেষণ করে বলেছি। শেখ মুজিবুর রহমানের তখন নিশ্চয়ই নানা কারণে রেফারেন্স হিসেবেও নানা তথ্যপত্র তুলে ধরা হয়েছিল। To meet this challenge, Pakistan জিন্দাবাদ। সেখানেও কিন্তু শেখ মুজিব তার বক্তব্যে পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করলো। আপনারা নিজের কানে শুনলেন। পুরোভাবে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি পারেন এইটি যে তার গলা নয় প্রমাণ করেন। আমরা বললাম এটি শেখ মুজিবের গলা। ওই সময় এই যে সঠিক তথ্য তুলে ধরা জিয়াউর রহমানের পক্ষে, স্বাভাবিকভাবেই যে সত্য কথা বলবে তাকে অপমান করা, এটা এক ধরনের অসভ্যতা। এবং আমি মনে করি এই অসভ্যতাকে মেনে নেওয়া যায় না। একজনকে বলতে হবে, যে যে জানে তাদের সকলকে বলতে হবে, বারবার বলতে হবে, অনেকবার বলতে হবে। যেটি সত্য সেটিকে তুলে ধরতে হবে তথ্য প্রমাণের ভিত্তিতে। আমি ইতিহাসের ভিত্তিতে কতগুলো ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আওয়ামী লীগের যেসব রাজনীতিতে পোড় খাওয়া অনেক নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন। আমার কোনো প্রশ্নের উত্তর ওনারা দিতে পারেননি, কিন্তু তার প্রেক্ষিতে ওনারা অনেক কিছু কতগুলো কথা বলেছেন। আমি শুধু একটি কথাই বলব। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলেছিলেন, ওনার একটি উদ্ধৃতি দিয়ে ওনাদের সকল কথার জবাবটা আমি দিতে চাই। হজরত আলী বলেছিলেন, যুক্তি বুদ্ধি শূন্য মানুষ অশ্লীল কথা বলে।
শুধুমাত্র এই সঠিক তথ্য তুলে ধরার কারণে কিন্তু তারেক রহমানের বক্তব্য বিবৃতি এক রিট আবেদনের মাধ্যমে আদালত থেকে নিষেধাজ্ঞা নেওয়া হয়েছিল। কোনো মামলা, সাজা, কোনো অপরাধী তখন ছিলেন না। মুজিব ফেরেশতাও না, শেখ মুজিব শয়তানও না। শেখ মুজিব ছিল একজন মানুষ। যখন তার এলাকায় আমি গিয়েছিলাম, তার কবর আমি জিয়ারত করেছিলাম। একমাত্র শেখ মুজিবকে ইতিহাসে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিন্তু এত ইতিহাস বিকৃতি। আওয়ামী লীগকে অনুরোধ করব, আপনারা ইতিহাস বিকৃতি থেকে বেরিয়ে আসুন। ইতিহাসই যার যার প্রাপ্য সম্মান সবাইকে দেবে। শুধুমাত্র তথ্য উপাত্ত ইতিহাসের সত্য তথ্য তুলে ধরার কারণে তারেক রহমানের বক্তব্য বিবৃতির উপরে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার, তাদেরকে বলছি, তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ আপনাদের এই দেশপ্রেম, গণতন্ত্রকামী জনগণকে এবং সেই আদেশ নিয়ে তারেক রহমানের বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ। কিন্তু সেদিন তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি ছিলেন না। আর তারেক রহমানের বক্তব্য সেই 2015 সালের 7 জানুয়ারি থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত একেবারে নিষিদ্ধ। তো নিষিদ্ধ, বিভিন্ন সময়ে এই নিষেধাজ্ঞা এতটা বেশি কার্যকর করা হয়, বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে অথবা গুরুত্বপূর্ণ কোনো দলীয় বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান সভাপতিত্ব করছেন। গুলশান কার্যালয়ে সেই বৈঠকে পেছনে বড় পর্দায় ভার্চুয়ালি যুক্ত আছেন তারেক রহমান। কিন্তু সেই সংবাদ টেলিভিশনে প্রচার করার আগে তারেক রহমানকে যাতে দেখা না যায় এজন্য এডিটিং প্যানেলে তারেক রহমানের চেহারা কেটে ক্রপ করে এরপরে সেই সংবাদ টেলিভিশনে প্রচার করেছি। ওই বৈঠকগুলোতে যে সভাপতিত্ব করছেন তারেক রহমান, সেই নামটা পর্যন্ত লেখা যায়নি সংবাদে। কিন্তু একই দিনে যদি নড়াইলে তারেক রহমানের নামে কোনো মানহানির মামলা হয়ে থাকে অথবা কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তাহলে ওই দিন যত প্রকার ছবি আছে সব দেখানো যাবে টেলিভিশনগুলোতে, এবং টেলিভিশনগুলো তখন উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে তারেক রহমানের অসংখ্য ছবি দেখাইতেন। কারণ কি? মানুষের কাছে বার্তা দেওয়া যে তারেক রহমান অপরাধী। কিন্তু স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে ভার্চুয়ালি দেখা যাচ্ছে, সেই চেহারা মাঝে মধ্যে কেটে ফেলে এরপরে টেলিভিশনে প্রচার করতে হয়েছে। আমি প্রত্যেকটি বক্তব্য ওনার শুনতাম, পর্যবেক্ষণ করতাম, নোট করতাম, সংরক্ষণ করতাম। একই সঙ্গে নোট নিয়ে তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন নামে ডকুমেন্টারি প্রতিবেদন আকারে আমি তৈরি করে রেখেছিলাম। এরপর 24-এর 5 আগস্টের পরবর্তীতে আমি সেই প্রতিবেদনগুলো আমার মিরাজ হোসেন গাজী লাইভ, MAG লাইভ, ওপেন মিডিয়া সেল এই ইউটিউব চ্যানেলে আপনারা তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন নামে সার্চ দিলে বা গুগলে বা ইউটিউবে সার্চ দিলে আপনারা সেটি দেখতে পারবেন, জানতে পারবেন একজন তারেক রহমানের নেতৃত্ব, ব্যক্তিত্ব তিনি কত দূরদর্শী। তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। আমি কথা বলেছি, সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি। আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আর এই জন্যই প্রশ্ন উঠেছে, তারেক রহমানের সেই ভাষণগুলোতে কি এমন ছিল? আজকের তরুণ সমাজকে, নতুন প্রজন্মকে, যেহেতু আমি বলেছি যে ভবিষ্যৎ তোমাদের, দেশ তোমাদের, দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, প্রচার করলে তখনকার সরকারের ওপর কি এমন চাপ পড়তো? যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। দীর্ঘ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে, একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে এইটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আপনি বিএনপি না করেন, আপনি ধানের শীষের সমর্থক না হন, আপনি যদি সচেতন নাগরিক হন, আপনি যদি রাজনীতি সচেতন একজন মানুষ হন, তাহলে তারেক রহমানের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শোনার পর আপনি অন্তত এইটুকু বলবেন, ইয়েস, তারেক রহমানই এই জাতির জন্যে যোগ্য নেতা, এই জাতির জন্যে সময় উপযোগী নেতৃত্ব তারেক রহমানের কাছ থেকেই সম্ভব। ওপেন মিডিয়া সেল।